২৭তম রাজ্য সম্মেলন সিপিআইএমের এবার একেবারে জেলার বুকে হচ্ছে, সেই হুগলি জেলার ডানকুনিতে। দেখা যাচ্ছে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকদের বিশেষ গুরুত্ব দেওয়া, পার্টির অভিমুখ গ্রামের দিকে করতে হবে, এমন কিন্তু আলোচনায় উঠে আসছে। প্রকাশ কারাট একদম সরাসরি তিনি বলছেন পরিষ্কার করে যে তরুণরা আন্দোলনে অংশগ্রহণ তো করছে, কিন্তু সদস্য পদ তারা গ্রহণ করছে না, কোথাও কি অনীহা। কি মনে হয় তোমার, কেন? দেখুন, প্রথমত আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা পার্টি কনফারেন্সের আভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক কোনো বিষয় নয়। যদি হতো তাহলে আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বা অন্য যে কেউ প্রেস কনফারেন্স করে এটা বলতেন। ফলে প্রকাশ কারাত কি বলেছেন আর প্রকাশ কারাতের পাল্টা কি যুক্তি হতে পারে, এটা রাজ্য সম্মেলনের আভ্যন্তরেই থাকুক, এটা এক নম্বর কথা। দু নম্বর কথা, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে যুবদের অংশগ্রহণ বা ইত্যাদি প্রশ্নে, আমরা এই সময়তে দেখেছি যে পশ্চিমবাংলায় যতগুলো রাজনৈতিক দল রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলের তুলনায় সিপিআইএম একমাত্র রাজনৈতিক দল যারা একটা নতুন প্রজন্মকে লড়াই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক শিক্ষা দিয়ে তৈরি করতে পেরেছে। লিফটে করে আসেনি, হেলিকপ্টারে করে ড্রপ হয়নি। এর বাইরে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে কৃষক বা শ্রমজীবী মেহনতি মানুষের সম্পর্কে কমিউনিস্ট পার্টির অবস্থান তো খুব পরিষ্কার। আমরা তো শ্রেণীর পক্ষে। শ্রেণীর যে সমাজ, তাতে যে সমাজে যে মানুষ খেটে খায়, গতর খাটিয়ে কাজ করে খায়, শ্রমিক, কৃষক, কমিউনিস্ট পার্টি তো তাদের হাতে করে তৈরি করা, তাদের দাবির জন্য তৈরি হওয়া। এর বাইরে সমাজের যে কোনো মার্জিনালাইজড সেকশনের জন্য কমিউনিস্ট পার্টি হিসেবে আমরা রয়েছি। ফলে আপনি যেটা বলছেন, কিন্তু কমিউনিস্ট পার্টির আশু কর্তব্য, এতে নতুন কিছু নেই। কিন্তু গত কয়েক বছরে কিন্তু সিপিএমকে বা বামফ্রন্টকে এমন কটাক্ষ শুনতেই হয়েছে যে শহুরে পার্টি হয়ে গিয়েছে, এলিটদের পার্টি, মধ্যবিত্তদের পার্টি। তো সেই জায়গায় গিয়ে এই মোকাবিলা, আর তার সঙ্গে যেভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি মাথাচাড়া দিচ্ছে বাংলার বুকে, কীভাবে মোকাবিলা করবে বামেরা? দেখুন, পশ্চিমবাংলায় বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি যা হয়ে রয়েছে, তাতে বিষয়টা টাফ, অবশ্যই কঠিন, কিন্তু ইম্পসিবল নয়। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কী করে মোকাবিলা করা সম্ভব, আরজি করের একটা গোটা আন্দোলন 6 মাস ধরে হিন্দু মুসলিমের রাজনীতিকে তো পশ্চিমবাংলায় মাথা চড়া করতে দেয়নি, মাথা তুলে দাঁড়াতে দেয়নি। আজকে শুভেন্দু অধিকারীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজনকেই এই পন্থা অবলম্বন করতে হচ্ছে। তার কারণ, যখনই ইস্যুর ভিত্তিতে রাজনীতি হচ্ছে, সেই সময়তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এবং বিজেপি পিছনের সারিতে চলে যাচ্ছে। তাই জন্যেই বিধানসভার অভ্যন্তরে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে যে সংখ্যালঘুরা যদি রাস্তায় নামেন আপনি থামতে পারবেন তো। আর ঠিক বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীকেও একইভাবে হিন্দু সেন্টিমেন্টের সুশ্রুতি দিতে হচ্ছে। আসলেই ধর্মের রাজনীতির ওপরে ভিত্তি করে দুটো দল দাঁড়িয়ে থাকতে চাইছে, কিন্তু মানুষ তো তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভোট দেয়। দেখুন, ধর্মীয় বিভাজনের ভোট একবার হতে পারে, খুব বেশি হলে 2বার হতে পারে, 3বার হতে পারে না। 2019, 2021, 2026-এর রিপিটেশন অসম্ভব। যেভাবে তোমাকেও আমি দেখেছিলাম যে পাগড়ি পরে শুভেন্দু অধিকারীর এই ভাষণ দেওয়া নিয়ে তুমি কটাক্ষ করেছিলে, কোথাও গিয়ে কি এই যে জাতের মাধ্যমেও কি একটা ভাগ করা হচ্ছে, যে হিন্দি ভাষা, বাংলা ভাষা, তো দেখতে পাচ্ছি সব দিক দিয়ে বাংলাকে ভাষা করা হচ্ছে, তার জন্য তো তোমাকেও পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু আমাকে আক্রমণ করতেই পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একটা তো যুক্তি দিতে হবে। পশ্চিমবাংলার যত বিধানসভার আপনি আজ অবধি সমস্ত মুখ্যমন্ত্রী দেখেন, একদম প্রথম মুখ্যমন্ত্রী থেকে শেষ মুখ্যমন্ত্রী অথবা বিরোধী দলনেতা, এক সময়ের বিরোধী দলনেতা যারা ছিলেন, আজকের দলনেতা, বিরোধী দলনেতা, কোনো সময় কাউকে হিন্দু সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে ভোট লড়তে হয়েছে? মাথায় পাগড়ি বেঁধে বিধানসভার বাইরে যেভাবে বসে আছে, কোন বঙ্গীয় সংস্কৃতি গো? নিজেকে স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করছেন। ছাগলেরও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে আছে, দুজনকে কি সমানভাবে ধরবো নাকি এখন আমরা? হতে পারে? কিসের জন্য, কেন, কোন কারণে আজকে এই রাজনীতির আশ্রয় নিতে হচ্ছে? কেন শুভেন্দুবাবুকে নিতে হচ্ছে? তার কারণ, বিজেপি একটা বিরোধী দলনেতা বা বিরোধী দল হিসেবে কার্যত ব্যর্থ বলেই আজকে হিন্দু মুসলিম করতে হচ্ছে। মমতা ব্যানার্জিও জানেন, যদি ইস্যুতে ভোট হয়, যদি দুর্নীতির ইস্যুতে ভোট হয়, যেভাবে আরজি করে একজন ডাক্তারকে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অথবা গোটা রাজ্য জুড়ে যা সিচুয়েশন তৈরি হয়েছে, বেকার যুবক যুবতীরা যে অবস্থায় রয়েছে, শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, এইসব ইস্যুতে যদি ভোট হয়, তৃণমূল পিছনের সারিতে চলে যাবে অবভিয়াসলি। সেই কারণে আজকে এই পন্থা অবলম্বন করতে হচ্ছে তৃণমূলকে। বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে মমতা ব্যানার্জি বললেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলছেন তারা রাস্তায় নামলে সামলাতে পারবেন, তো কি মনে হয় এটা কি কোনো সাম্প্রদায়িক উস্কানি বা আগুনে ঘিঠালা নয়? এটাই আরএসএস এর রাজনীতি। হিন্দু মুসলিমকে তাতিয়ে দাও, দুজনে মিলে লড়াই লাগিয়ে দাও, সেখান থেকে ভোটের ফায়দা তোলো।
এটাই আরএসএসের রাজনীতি। মমতা ব্যানার্জি হয় আরএসএসের রাজনীতিতে ভুলে পা দিচ্ছেন, অথবা তিনি আরএসএসের রাজনীতিতে বিশ্বাস করেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্মই তো হয়েছিল আরএসএসের হাত ধরে, ফলে উনি ভুলে পা দিচ্ছেন, বিষয়টা এমন না। আচ্ছা, এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলিম, এটাকে কিভাবে কাউন্টার সম্ভব? আরজি কর আন্দোলন কি আরও জোরালো করা উচিত? আরজি করের একটা প্রসঙ্গ আমি এখানে তুলব, ডেথ সার্টিফিকেটই এখনও পায়নি তিলোত্তমার পরিবার, এদিকে শুনানি শেষ, রায়দান সম্পন্ন। আনফর্চুনেট, যা হচ্ছে তা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। কিন্তু কথা হচ্ছে এটাই, শুধু আরজি করের একটা আন্দোলন না, যে কোনো বিষয়ে ইস্যু ভিত্তিক আন্দোলন, যে ইস্যু মানুষের জনজীবনে প্রভাব ফেলতে পারে। জিনিসের দাম বাড়া, ছেলে মেয়েদের চাকরি না পাওয়া, বাইরের রাজ্যে চলে যাওয়া, জিনিসের ভয়ঙ্কর দাম বাড়া, স্কুল কলেজগুলো লাটে তুলে দেওয়া। এই যে আপনি দেখুন, আজকে খুব অদ্ভুত লাগলো যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজোর ঘটনা। আপনি যদি ঘটনার খবর নেন, ঘটনার খবর কিন্তু যেভাবে আমাদের সামনে নিয়ে আসা হলো যে একটি মুসলিম ছেলে এসে হিন্দুদের পুজো করতে বাধা দিচ্ছে, বিষয়টা কিন্তু তা নয়। যোগেশচন্দ্র কলেজের যেটা ডে সেকশন, সেই ডে সেকশন বলছিল ল সেকশনের পুজোটা আমরা করতে দেবো না, কারণ ল সেকশনের পুজোটা আমাদের সামনে দিয়ে যেতে হয়। এই হচ্ছে মেন ইস্যু। এই সত্য কথাটা কিন্তু মুখ্যমন্ত্রীও বলছেন না, কারণ মুখ্যমন্ত্রী যদি এটা বলেন তাহলে এই সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল বলে যে রাজনীতিটা হচ্ছে, যাতে তৃণমূলও ফায়দা তুলছে, বিজেপিও ফায়দা তুলছে, এই ফায়দাটা কিন্তু তুলতে পারবে না। অনভিপ্রেত যা চলছে, অসভ্যতামি চলছে।